ওকে, তাহলে সবাই দেখতেছো যে ম্যাথটা আমরা টোটালি কোশ্চেনটা লিখলাম। টোটালি আমরা শুধু কোশ্চেনটাই লিখলাম। লেখার পরে কোশ্চেনে বলা আছে যে প্রতিবারে 4টি করে অক্ষর নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি, আমি সেই কথাটা যদি আরো একবার বলি, এখানে কিন্তু মোট অক্ষর আছে 9টা, আমাকে নিতে বলা হয়েছে 4টা। মোট অক্ষর 9টা, নিতে বলা হয়েছে 4টা। নর্মাল নিয়ম অনুসারে 9C4 হওয়ার কথা। এটা কেন হবে না? এক্স্যাক্টলি। আমরা জানি যে যদি এই n এর মানটা ভিন্ন ভিন্ন না হয়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যায় না। তাহলে এই ম্যাথগুলো কিন্তু এই কারণেই ভিন্ন, যে অক্ষর থেকে তুমি নিবা 4টা, কিন্তু এই 9টা তো ভিন্ন ভিন্ন না। ভিন্ন ভিন্ন হলে সরাসরি অঙ্কটা হয়ে যেত 9C4 শেষ। আর ভিন্ন ভিন্ন না হলে তখন এটাকে স্টেপ বাই স্টেপ করতে হয়। তাহলে আমরা আগের দিন যারা ক্লাস দেখেছো তারা জানো যে প্রথম স্টেপটা ছিল ভিন্ন অক্ষরের স্টেপ। প্রথম যে স্টেপটা ছিল সেই স্টেপটার নাম দিয়েছিলাম ভিন্ন অক্ষর। বাম দিকে যে লাল কালি দিয়ে যেটা লিখতেছি, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু এক্সামে লিখতে হবে না। তোমাকে বোঝানোর জন্য আমি লিখতেছি যে প্রথম স্টেপটা হচ্ছে ভিন্ন অক্ষরের স্টেপ। এখন এখন এই ম্যাথটা করতে সহজ হবে যদি তুমি এই অক্ষরগুলাকে একটু গুছায় লিখো। কিরকম গুছানো? এই গুছানোটাও কিন্তু তোমার রাফ, অর্থাৎ এটাও কিন্তু ম্যাথের অংশ না, এটাও তোমার রাফ। তাহলে আমি ওই অক্ষরগুলিকে একটু গুছায় লিখতেছি বোঝার সুবিধার্থে। দেখো সবাই, প্রথমে আমি লিখি এমন অক্ষর যেগুলো কিনা একটা করে আছে। পি, পি, এফ, ই, এক্স্যাক্টলি। নেক্সট। আচ্ছা, এবার লিখি দুইটা করে, হ্যাঁ। দুইটি আর আছে, দুইটি হচ্ছে ও আছে। আচ্ছা, তারপরে দুইটি এস আছে। এই সিস্টেমে লিখে নিলে তোমার ম্যাথটা বুঝতে ইজি হবে। সুতরাং এটা কিন্তু রাফের কাজ। হ্যাঁ, এই কাজটুকু রাফে করতে হবে। তো তুমি এই অক্ষরগুলোকে এমন ভাবে লিখলা যে একদম ভিন্ন যেগুলো সেগুলো লিখলা এখানে, আর যেগুলো এক জাতীয় আছে সেগুলো তুমি এভাবে জোড়া মিলাই লিখলা। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন এলামি আছো? বলো তো ভিন্ন অক্ষর কয়টা আছে এখানে? আগের দিনে ক্লাস দেখেছো, ভিডিও দেখেছো? 6টা। লামিয়া, আগের দিনের ভিডিও দেখেছো? কেন, কি হয়েছে তোমার? আচ্ছা। আচ্ছা, দেখো তাহলে, আহ, আগের দিনের ওই যে ক্লাসটা, হ্যাঁ, ওই ক্লাসটাতে আমরা বলেছিলাম যে ভিন্ন অক্ষর কিভাবে খুঁজে বের করে। হ্যাঁ, তাহলে ভিন্ন অক্ষর এখানে আসলে খুঁজে বের করার ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা বাইরে তো দেখতেই পাচ্ছি একটা দুইটা তিনটা, হ্যাঁ, বাইরে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা। আর এই যে এখান থেকে আমরা এক জাতীয় অক্ষর থেকে একটা করে নিব। এক জাতীয় অক্ষর থেকে একটা করে নিব, এক জাতীয় অক্ষর থেকে একটা করে নিব। তাহলে ভিন্ন অক্ষর হবে 6টা। বাইরের তিনটা তো একেবারে ভিন্ন। আর এখান থেকে এক জাতীয় থেকে আমরা যদি একটা করে নেই, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এই তিনটা আর এখান থেকে একটা একটা করে নিলে মোট তিনটা, 6টা। তো মোট 6টা অক্ষর ভিন্ন হবে। তাহলে আমরা এখন লিখবো যে 6টি ভিন্ন অক্ষর হতে, হ্যাঁ, 6টি ভিন্ন অক্ষর হতে। আচ্ছা, তাহলে 6টি ভিন্ন অক্ষর হতে তোমরা আপাতত নিতে পারবা কয়টা? নিতে পারবা হচ্ছে 4টা। তাহলে 6টি ভিন্ন অক্ষর হতে 4টি, 4টি নিয়ে আমরা একটা কথা বলেছিলাম যে প্রথমে আমরা আপাতত বাছাই করব। বাছাই সংখ্যা, এই কথাটাও আগের বলেছিলাম যে প্রথমে করব বাছাই। বাছাই সংখ্যা তো খুবই স্বাভাবিক, যেহেতু 6টি ভিন্ন অক্ষর আর নিব 4টি, তো এখানে কিন্তু 64 লেখা যাবে, কেননা যেহেতু 6টা ভিন্ন অক্ষর, সুতরাং এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। বাছাই সংখ্যা এত। ভালো কথা, বাছাই সংখ্যা এত। অতএব সাজানো সংখ্যা। প্রশ্নে কিন্তু তারা চেয়েছে সাজানো সংখ্যা। এই যে প্রশ্নে তারা চেয়েছে সাজানো যায়। আমরা জানি সাজাতে গেলে বাছাই করে আবার সাজাতে হয়। এক্স্যাক্টলি ঠিক বলেছো। তাহলে সাজানো সংখ্যা, প্রথমে ছিল বাছাই সংখ্যা, পরে সাজানো সংখ্যা। সমাবেশের সাথে তুমি যতগুলো অক্ষর নিয়েছো, তুমি মোট 4টা অক্ষর নিয়েছো, ওই 4টা অক্ষরকে তুমি ফ্যাক্টোরিয়াল করে দিলেই তুমি পেয়ে যাবা সাজানো সংখ্যা। তাহলে এটার মান সবাই বের করো। হ্যাঁ, প্রথমটার মানও চাইলে বের করতে পারো, আমি দরকার হয় একটা পার্ট এক্সট্রা করে দিলাম। প্রথমটার মানও বের করতে পারো, পরেরটা মান, দুইটা মানই তোমরা বের করো। বের করে আমাকে বললো, আমি 2 নাম্বার স্টেপে যাচ্ছি। তাহলে প্রথম স্টেপটা ছিল আমাদের ভিন্ন অক্ষরের স্টেপ। ওকে, দ্বিতীয় স্টেপে যাব, তার আগে প্রথম স্টেপের মানগুলো লিখে নিই একটু। প্রথমটার মান হচ্ছে 15, হ্যাঁ, এটার মান 15। আর পরেরটার মান হচ্ছে 360।
ওকে, দুইটা মানে লিখে দিলাম। অ্যাকচুয়ালি এই অঙ্কের জন্য মানে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটার জন্য কিন্তু এই মানটাই লাগবে। আর প্রশ্নে মাঝে মাঝে ঘুরায় দেয়, হ্যাঁ, এখানে সাজানো না লিখে বলে দেয় বাছাই করো, তখন আবার এই পার্টটুকু লাগবেই না। তখন এই পার্টটুকু লাগবেই না, শুধু উপরের পার্টটুকুই লাগবে যদি এখানে বলে দেয় বাছাই করো তখন। ওকে, 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে আমি বলেছিলাম আগের দিনের ক্লাসটাতে যে এখন তুমি এক জাতীয় অক্ষরের প্রাধান্য দিবা, যে এক জাতীয় অক্ষরকে আগে প্রাধান্য দিয়ে তারপর যদি খালি থাকে তাহলে তুমি বাকিদেরকে নিবা। তাহলে এখন এক জাতীয় অক্ষরের ব্যাপারটা দেখো, আগের দিনে যে ম্যাথটা ছিল সেটার সাথে আজকের ম্যাথের বড় পার্থক্য হচ্ছে, তোমাদের মনে আছে দেখো আগের দিনে ম্যাথটা ছিল, মনে করো ডিগ্রি ছিল, ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিগ্রি যে ম্যাথটা ছিল DGR এবং 3টা তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখতেছো যে আগের দিনের ম্যাথটাতে কিন্তু একই অক্ষর রিপিট ছিল, একই অক্ষর, মানে কয়েকটা অক্ষর রিপিট থাকবে এরকম কিন্তু ছিল না। এবং আরেকটা ম্যাথ যে করেছিলাম থিসিস বা আমেরিকা, হ্যাঁ, মোট 3টা ম্যাথ করেছিলাম একই নিয়মের, থিসিস এবং আমেরিকা। 3টা ম্যাথেই কিন্তু মানে একটা অক্ষরই রিপিট ছিল, হয় 2বার অথবা 3বার। কিন্তু আজকের ম্যাথটা তুমি দেখতে পাচ্ছ একটা অক্ষর রিপিট না, কয়েকটা অক্ষর রিপিট আছে। তো এই ম্যাথটা কিন্তু মানে এক্স্যাক্টলি যে আগের দিনের মতো হবে তা না, হ্যাঁ, আগের দিনের কাছাকাছি হবে কিন্তু একটু আলাদা হবে। এখন দেখো আলাদা হচ্ছে, যেহেতু এখানে অনেকগুলো রিপিট, এই জন্য এই ম্যাথটা আমরা করব জোড়া মিলাই করব। জোড়া মিলাই কিরকম দেখো, জোড়া মিলাই হচ্ছে এরকম যে এখানে 3 জোড়া দেখো এক জাতীয় অক্ষর আছে, 3 জোড়া এক জাতীয় অক্ষর আছে। তো আমরা এখানে 3 জোড়া এক জাতীয় অক্ষর থেকে আমরা কি কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এরকম, যে মনে করো প্রথমে আমরা 3 জোড়া থেকে নিয়ে নিব, এক জোড়া নিয়ে নিব, শুধুমাত্র এক জোড়া, যে কোনো এক জোড়া, 3 জোড়া থেকে নিব এক জোড়া। তো আমরা একটু কথাটা লিখে নিই, সবাই লিখো। তার মানে এই ম্যাথটা কিন্তু আমরা একটু জোড়া মিলাই করব যেহেতু অনেকগুলো রিপিট। তাহলে লিখো যে আহ, 3 জোড়া, 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে, 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে আপাতত, মানে প্রথমে, যেহেতু স্টেপ কিন্তু আরো হবে, স্টেপ তো আরো হবে, আপাতত 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে আমরা আপাতত এক জোড়া নিয়ে নেই, এক জোড়া। 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে এক জোড়া, আপাতত আমরা নিলাম এক জোড়া। এবং অবশিষ্ট, এবং অবশিষ্ট। ওকে, সবাই দেখে নাও আমরা কিন্তু কি করলাম, এই 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে নিলাম, আপাতত নিলাম এক জোড়া। ভালো কথা, এক জোড়া নিলে সেই এক জোড়া, সেই এক জোড়া হতে পারে 2টা আর, হতে পারে 2টা ও, অথবা হতে পারে কিন্তু 2টা এস। ভালো কথা, তাহলে 3 জোড়া থেকে তুমি যদি এক জোড়া নাও, আমি মনে করলাম সেই এক জোড়া, আমি মনে করলাম যে তুমি 2টা এস নিয়েছো, তাহলে যদি তুমি 2টা এস নিয়ে থাকো, তাহলে মনে করো 2টা এস বাদ দিলাম, 2টা এস নেওয়া হয়ে গেছে, 2টা এস বাদ দিয়ে দিলাম, 2টা এস মনে করো এই এক জোড়ার মধ্যে 2টা এস নেওয়া হয়ে গেছে। তাহলে অবশিষ্ট, দেখো তো এখানে ভিন্ন অক্ষর কয়টা আছে অবশিষ্ট, অবশিষ্ট ভিন্ন অক্ষর কয়টা আছে, এক্স্যাক্টলি ঠিকই বলেছো, 5টা। 1 2 3, এখান থেকে একটা 4টা, এখান থেকে একটা 5টা। অর্থাৎ 3 জোড়া থেকে তুমি যে এক জোড়া নিয়েছো ওই যে কোনো এক জোড়া বাদ দিবা, যে কোনো এক জোড়া বাদ দিয়ে বাকি যারা আছে তাদের থেকে ভিন্ন খুঁজে বের করবা। ভিন্ন খুঁজে বের করলে বাইরে 3টা, এখান থেকে একটা 4টা, এখান থেকে একটা 5টা। তার মানে অবশিষ্ট কিন্তু 5টি ভিন্ন অক্ষর দেখতে পেলাম। অবশিষ্ট 5টি ভিন্ন অক্ষর, অবশিষ্ট 5টি ভিন্ন অক্ষর হতে বলো তো নিতে পারবো কয়টা আর? এক্স্যাক্টলি আমরা নিতে পারবো আর 2টা, তার কারণ দেখো আমাদের নেয়ার কথা ছিল মোট 4টা, মোট 4টা নেয়ার কথা ছিল, আমরা নিয়েছি এক জোড়া, এক জোড়া মানেই 2টা, তার মানে দুইটা, দুইটা নেওয়া হয়ে গেছে, তুমি আর নিতে পারবা 2টা। তাহলে অবশিষ্ট 5টি ভিন্ন অক্ষর হতে দুইটি নিয়ে, দুইটি নিয়ে বাছাই সংখ্যা, প্রথমে আমরা বাছাইটা বের করে নিই, দুইটি নিয়ে বাছাই সংখ্যা। ওকে, তাহলে এখন ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে 3 জোড়া থেকে এক জোড়া নিয়েছিলাম এবং অবশিষ্ট 5টা অক্ষর খুঁজে বের করলাম, সেখান থেকে নিলাম হচ্ছে 2টা। আচ্ছা মিথিলা, তোমার কি কোনো কথা আছে এখানে, যে অবশিষ্ট 5টার ক্ষেত্রে কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আগের দিনের ভিডিও যারা দেখেছো, হ্যাঁ, তারা খেয়াল করো যে আগের দিনের ম্যাথে অবশিষ্ট অক্ষর খুঁজে বের করা
আর আজকের ম্যাথে অবশিষ্ট অক্ষর খুঁজে বের করা একটু পার্থক্য আছে, হ্যাঁ। ওইটা আমি আর এখন বলতেছি না, কারণ সবাই দেখেওনি। তো ওইটা তুমি দেখলে বুঝতে পারবা যে আগের দিনের ম্যাথে অবশিষ্ট অক্ষর খুঁজে বের করা ছিল একরকম, আর আজকের ম্যাথে অবশিষ্ট খুঁজে বের করা একটু পার্থক্য আছে। তুমি আরেকবার দেখলে বুঝতে পারবা। এবং পার্থক্যটা কখন হবে সেটা তো বুঝতেছো, যে যদি একই অক্ষর অনেক থাকে তখন আগের নিয়ম, আর যদি অনেকগুলো অক্ষর রিপিট থাকে তখন আবার আজকের নিয়ম। ওকে, তাহলে দেখো সবাই বাছাই সংখ্যা। এই যে 3 জোড়া থেকে তুমি নিয়েছো 1 জোড়া, 3C1 লিখবা। 3C1 তুমি কি করেছো, 3 জোড়া থেকে নিয়েছো 1 জোড়া। এখানে কিন্তু 3C1 লেখা যাবে, এখানে এই সূত্র লেখা যাবে। কেন যাবে? কেননা 3 জোড়া, দেখো তো 3 জোড়া ওয়াইজ চিন্তা করলে এই জোড়ার সাথে এই জোড়া তো ভিন্ন, এই জোড়ার সাথে এই জোড়া তো ভিন্ন, মানে জোড়ার মধ্যে কিন্তু একই অক্ষর, কিন্তু জোড়া ওয়াইজ চিন্তা করলে কিন্তু এই জোড়া এই জোড়া এই জোড়া 3 জোড়া কিন্তু ভিন্ন ভিন্ন। সুতরাং 3 জোড়া থেকে 1 জোড়া 3C1 লেখা যাবে এখানে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি আমরা অবশিষ্ট 5টি অক্ষর আছে, নিয়েছি আমরা 2টা, অবশিষ্ট 5টা থেকে 2টা 5C2। 5C2 বলো, একজন বলো। আচ্ছা ঠিক আছে, এটা শেষ, এটা একটা কিছু আসবে। অতএব সাজানো সংখ্যা, সবাই লিখো। বাছাই সংখ্যা তো শেষ, এখন সবাই লিখবা সাজানো সংখ্যা। সাজানো সংখ্যাতে 3C1 এবং 5C2 সাথে ইনটু দিব কত ফ্যাক্টোরিয়াল, ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, এক্স্যাক্টলি। অর্থাৎ যদি কেউ এখান থেকে খুঁজো তাহলে বুঝতে কষ্ট হতে পারে যে 2 আর 1 3টা, তখন মনে হতে পারে 2 আর 1 3টা, কিন্তু আসলে তো মানে 3টা না। এখানে ছিল 1 জোড়া, 1 জোড়া মানে 2টা, 2 আর 2 4টা। এটা একটা সেন্স। আর একটা সেন্স কি বলেছিলাম বলো তো, আগের দিন বলেছিলাম আর একটা সেন্স। আচ্ছা, আর একটা সেন্স হচ্ছে, দেখো এই যে অঙ্কের শুরুতেই তো বলা আছে যে প্রতিবারে 4টি অক্ষর নিতে হবে, তাহলে অঙ্কের শুরুতে যেহেতু বলা আছে 4টি অক্ষর নিতে হবে, তার মানে তো তুমি নিশ্চয়ই 4টি অক্ষর নিয়েছো, সুতরাং 4 ফ্যাক্টোরিয়ালই হবে। তাহলে অঙ্কের শুরুতেই বলা আছে যেহেতু 4টা অক্ষর নিয়েছো, অতএব 4 ফ্যাক্টোরিয়ালই হবে। আর এখান থেকে খুঁজলে কিভাবে খুঁজবা, এই 1 মানে 1 জোড়া, 1 জোড়া মানে 2টা, আর এখানে আছে 2টা, 2 আর 2 4টা, একবারে 4 ফ্যাক্টোরিয়াল। তো এটার আনসার কত আসে, 720। আমার তো মনে হয় 360 হওয়ার কথা, নিচেরটা, নিচেরটা 360 হওয়ার কথা, উপরেরটা আমি জানি না। 30, হ্যাঁ ঠিক আছে। তারপর তুমি আরেকবার ট্রাই করো, হ্যাঁ। এটা 360 হওয়ার কথা আর কি। আমি আমি করে দেখি নাই, আমি জাস্ট মুখস্থ বললাম আর কি, হ্যাঁ, যতটা মনে আছে সেই অনুসারে বললাম। ওকে, আমরা যাচ্ছি 3 নাম্বার স্টেপে, ভালো কথা। 3 নাম্বার স্টেপে, আচ্ছা, 3 নাম্বার স্টেপে 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে, সবাই লিখো। স্টেপ বাই স্টেপ চিন্তা করলে এগুলো কঠিন না, আর যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো যত কঠিন হোক না কেন, তুমি সেগুলো প্র্যাকটিস করে করে একদম মানে পুরো মুখস্থের মতো করে ফেলবা। যেমন আমি যেটা বললাম, আগের দিনের নিয়মটা আর আজকের নিয়মটা, এই দুইটা নিয়ম খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই, বলেই দেওয়া যায় যে একটা কোশ্চেন এখান থেকে আসবেই, আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস। 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে, ভালো কথা। এই নাদিয়া আছো? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 2 জোড়া নিলে 4টা হয়ে যায়, সুতরাং আর কোনো নেয়ার দরকার নেই। 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে 2 জোড়া নিয়ে বাছাই সংখ্যা, 2 জোড়া নিয়ে বাছাই সংখ্যা, বাছাই সংখ্যা নিশ্চয়ই 3C2 লিখবো আপাতত, 3C2 এর মান 3। ওকে, অতএব সাজানো সংখ্যা, সাজানো সংখ্যা, সাজানো সংখ্যা হচ্ছে 3C2 এর সাথে ইনটু দিবা নিশ্চয়ই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু দিবা, রাইট, 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 4টা অক্ষর তো নিতে বলাই হয়েছে অতএব 4 ফ্যাক্টোরিয়ালই হবে। তো এইটার আনসার হওয়ার কথা 720, আর 18 হওয়ার কথা। মুখস্থ বিদ্যা দিয়ে বললাম না, এটা তো 18 হবে না। কি হলো ব্যাপার, 18 হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানেই তো 24, আরো 3, কাহিনী কি, আমি কি ভুল করতেছি কোথাও? ও আচ্ছা, এই দেখো, আমি একটা মিস্টেক করছি বুঝছো, মিস্টেকটা বলি। একটা মিস্টেক করছি আমি, মিস্টেকটা আগের স্টেপও করছি বুঝছো, একটা মিস্টেক আগের স্টেপও করছি, এই স্টেপও করছি, সবাই একটু কারেকশন করে নাও, সবাই কারেকশন করে নাও একটু। দেখো আমি আগের স্টেপটা আগে বলি, এই যে 4 ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম ভালো কথা, কিন্তু তুমি যে 4টা অক্ষর নিয়েছিলা
তার মধ্যে কি রিপিট ছিল না? রিপিট থাকলে ভাগ দিতে হয় না? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। 2 ফ্যাক্টোরিয়াল হওয়ার কারণ তুমি যে 4টা অক্ষর নিয়েছিলা, সেই 4টা অক্ষরের মধ্যে কিন্তু এই যে এক জোড়া ছিল, এক জোড়া। এক জোড়া মানে কি? দুইটা কিন্তু ছিল এক জাতীয়। আমরা জানি এক জাতীয় থাকলে ভাগ দিতে হয়। তার মানে 4টার মধ্যে দুইটা ছিল এক জাতীয়। সো ওই 2 ফ্যাক্টোরিয়াল ভাগ দেওয়ার কথা। এটা কিন্তু 360ই হবে, হ্যাঁ? এই মিথিলা, তুমি তাহলে কি করলা বলো তো, কাহিনী কি? তার মানে তাবাসসুম তো আগেবার ঠিকই বলছিল তার এটা। হ্যাঁ। না, না মানে তুমি এটা 360 কেমনে বললা আগেরবার? আনসার দেখে তুমি আনসার কই পাইলা? আনসার গাইডে পাইলা? আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু আগেরবার তাবাসসুম যে ক্যালকুলেশন করছিল, ও কিন্তু আসলে ঠিকই করছে না, 720 কিন্তু হয় আসলে এটা। আর আমি যা লিখছিলাম সেটা কিন্তু আসলেই 720 হয়, ও ঠিকই বলছিল। তো আমিও মুখস্থ লিখে দিয়েছি যে 360। তো 360 হবে, এতে সন্দেহ নাই, কিন্তু আসলে এটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তাহলে সবাই কারেকশন করে নিয়েছো, এটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, হ্যাঁ? ভালো কথা। নেক্সট, এবার দেখো এই যে 4 ফ্যাক্টোরিয়াল দিলাম, বলো তো এখানে কত দিয়ে ভাগ হওয়া উচিত? এক্স্যাক্টলি, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। সবাই ঠিক মতো লিখে নাও, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তার কারণ বুঝতেছো, এখানে দুই জোড়া। দুই জোড়া মানে এই যে দুইটা এক জাতীয়, আবার দুইটা এক জাতীয়। তো এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে বুঝতে পারলাম যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, আলটিমেটলি এটা 18 হবে, হ্যাঁ? এটা আলটিমেটলি 18 হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 3টা স্টেপ পেলাম। 3টা স্টেপের পরে আর 4 নাম্বার স্টেপে কিন্তু আর যাওয়া লাগতেছে না, কেননা আমরা দেখছি যে এই স্টেপে কিন্তু আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। মনে করো যে এই অঙ্কে তোমাকে বলা হলো যে 5টি অক্ষর নিতে বলা হলো। একই অঙ্কে তোমাকে বলা হলো 4টি অক্ষর না নিয়ে, তোমাকে বলা হলো যে 5টি অক্ষর নাও। তখন তুমি এখানে দুই জোড়া নেয়ার পর অবশিষ্ট অক্ষর থাকতো কয়টা? সবাই খুঁজে বের করো তো। দুই জোড়া নেয়ার পর অবশিষ্ট অক্ষর থাকতো কয়টা তখন? 4টা থাকতো, ঠিকই বলেছো। যখন তুমি দুই জোড়া নিয়ে নিবা, মনে করো তুমি এই জোড়া নিয়েছো এবং এই জোড়া নিয়েছো, তখন তুমি এই দুই জোড়া বাদ দিয়ে দিবা। এই দুই জোড়া যখন তুমি বাদ দিয়ে দিবা, তখন দেখো বাইরে থাকে আমাদের 4টা, হ্যাঁ? বাইরে থাকে 3টা, আর এখান থেকে একটা, মোট 4টা। বাইরে 3টা আর ওখান থেকে একটা, মোট 4টা অক্ষর থাকে। সুতরাং অবশিষ্ট অক্ষর তোমরা খুঁজে বের করা শিখেছো। সো আমরা সবাই এখন তাহলে ফাইনালি লিখতে পারি, আনসার লিখতে পারি, হ্যাঁ? সবাই এখন তাহলে আনসারটা লিখি। এক্স্যাক্টলি, মোট সাজানো সংখ্যা। তাহলে লিখো, অতএব মোট সাজানো সংখ্যা। একই নিয়মে কয়েকটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কগুলো প্রত্যেকে আমাকে জমা দিবা। তোমরা এত বেশি মানে ঝিমাই গেছো, আমি বুঝলাম না। সিলেবাস তো এখন অনেক বাকি, তোমরা এখনই সবাই ঝিমাই গেছো। আর লামিয়ার যে কি হয়েছে কিছুই বুঝলাম না। মোট সাজানো সংখ্যা, দেখো মোট সাজানো সংখ্যা 360 যোগ 360 যোগ 18, হ্যাঁ? 738। আর যদি চাওয়া হয়, হ্যাঁ, যদি চাওয়া হয় মোট বাছাই সংখ্যা, তখন আর কি ওগুলো লাগবে। মাঝে মাঝে বাছাই সংখ্যা চাওয়া হয়, তখন তুমি ওই বাছাইগুলো যোগ করে দিবা। বাছাইগুলো হচ্ছে 15 যোগ 30 যোগ 18, না সরি 3, তাহলে এটা হবে 48। 48। তাহলে বাছাই সংখ্যা যদি চাই তখন বাছাই লিখবা, সাজানো চাইলে সাজানো লিখবা। আর যদি শুধু বাছাই চাই তাহলে তো তোমার সাজানোর দরকারই নেই আর, হ্যাঁ? এটা খেয়াল রাখতে হবে। মেনলি অঙ্কের আনসার উপরেরটাই, এই অঙ্কের আনসার মেনলি উপরেরটা, নিচেরটা হচ্ছে এক্সট্রা। ওকে, তাহলে এটা ছিল ব্যাপার। এখন এই নিয়মে আমি 2টা বা 3টা হোমওয়ার্ক দিচ্ছি, একইভাবে করার চেষ্টা করবা। দেখো, একইভাবে হোমওয়ার্কটা হচ্ছে, প্রথম শব্দটা হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন, এক্সামিনেশন। আচ্ছা, তো শব্দটি শব্দটির অক্ষর হতে শব্দটির অক্ষর হতে প্রতিবারে শব্দটির অক্ষর হতে প্রতিবারে
চারটি অক্ষর নিয়ে, প্রতিবারে চারটি অক্ষর নিয়ে কতভাবে, আচ্ছা, চারটি অক্ষর নিয়ে কতগুলি শব্দ গঠন কতগুলি শব্দ গঠন করা যায়। আমরা জানি শব্দ গঠন মানেই কিন্তু বিন্যাস বা সাজানো। শব্দ গঠন এবং বিন্যাস একই কথা। তো এই যে কোশ্চেনে হেডিং দিলাম, এটা তো একটা দিলাম। ঠিক এরকম এরকম আরো ম্যাথ আছে, এক্সামিনেশন। আর একটা হচ্ছে তোমার কম্বিনেশন, একটা নিউজিল্যান্ড। আর একটা হচ্ছে তোমার কম্বিনেশন। এমন সমস্যা, বাইরে এত শব্দ, কি করবো আসলে, কিছুই করার নেই, শব্দগুলা অ্যাভয়েড করার সুযোগ নাই। কম্বিনেশনে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, কম্বিনেশন শব্দটির অক্ষর হতে একটু কি বলে বানায় দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এখানে আছে মোট 11টা, 11টার মধ্যে 6টা যদি বাদ দিই আরো থাকে 5টা। তাহলে 5টা হলে 6টা নিতে গেলে, আচ্ছা, শব্দটি অক্ষর হতে প্রতিবারে প্রতিবারে হচ্ছে, মনে করো তুমি নিবা হচ্ছে 6টি নিবা, প্রতিবারে 6টি অক্ষর, প্রতিবারে 6টি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে এখানে একটু 6টি দিয়ে দিলাম। তুমি চেষ্টা করবা, প্রত্যেকটার আনসার আমার কাছে আছে, হ্যাঁ। তো আমি এই মুহূর্তে আনসার দিচ্ছি না, তুমি আমাকে ম্যাথটা করে ছবি তুলে পাঠাবা, তারপর তোমার আনসার ঠিক হয়েছে কিনা আমি দেখে দিব। তো তাহলে প্রথমটা ছিল এক্সামিনেশন, পরেরটা ছিল কম্বিনেশন। তো প্রথমবার বলেছি যে 4টি অক্ষর, পরের বার বলেছি 6টি অক্ষর। তো আর ঠিক একই রকম আর একটা এমনি লিখে দিলাম, এটা হচ্ছে তোমার নিউজিল্যান্ড। এগুলো সবই কিন্তু টেস্ট পেপার থেকে নিচ্ছি, হ্যাঁ। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। এখান থেকে তুমি প্রতিবারে 5টি করে নিবে, প্রতিবারে 5টি করে নিবে। তাহলে দেখো আমি কিন্তু তিনটা হোমওয়ার্ক মোট তিনটা হোমওয়ার্ক আচ্ছা, ভালো কথা। তাহলে তিনটা হোমওয়ার্ক এখানে দিলাম, যেখানে প্রথমবার বলেছিলাম 4টি, পরের বার বলেছিলাম 6টি, পরের বার বললাম 5টি। তো এই নিয়মের এই তিনটা ম্যাথ তুমি যদি করো, তাহলে তুমি 4 নাম্বার পরীক্ষায় কমন পাবা নিশ্চিত মোটামুটি। কেননা এই সিস্টেম থেকে একটা ম্যাথ আসে, শব্দগুলো চেঞ্জ করে দেয়। আর শব্দ চেঞ্জ করলে কি করতে পারে, মানে বিন্যাস এবং সমাবেশ, হ্যাঁ, দুইটা মিলায় একটা সেট হয়। কিন্তু একটা সেট হয় বলতে কি, একটা সেট হওয়া যে ফিক্সড নিয়ম তা না। মনে করো যখন আসবে তখন একটা সেট ফুল আসবে, আবার যখন আসবে না, মনে করো যে দিলই না, তখন আবার দিলই না। বিষয়টা এরকম, বুঝছো? এটা হচ্ছে তোমার ক বিভাগ, হ্যাঁ। ফার্স্ট পেপারের ক বিভাগের মধ্যে, মানে ক বিভাগের যে আসলে কাহিনীগুলো হয়, ক বিভাগে হয়েছে কি, মানে কোনো কিছু ফিক্সড নাই। খ বিভাগে ফিক্সড আছে কিন্তু ক বিভাগে ফিক্সড নাই, এটি সমস্যা, হ্যাঁ। তো বিন্যাস সমাবেশ থেকে যখন আসে তখন ফুল সেটই আসে, ফুল এক সেট। আবার যখন আসে না, একদম বাদ দিয়ে দিল, ঠিক আছে, তখন আবার বাদ, এটাই সমস্যা। যাক, তো টেস্ট পেপার মানে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই টাইপসের ম্যাথ, হ্যাঁ, একটা মোটামুটি আসে শব্দটা চেঞ্জ করে দিয়ে। ম্যাথ 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 কঠিন হচ্ছে না, শেষ ম্যাথ, হ্যাঁ। এখন শুধু একটা প্রমাণ করা বাকি আছে, একটা প্রমাণ করা বাকি আছে। আহ, প্রমাণটা হচ্ছে, দেখো প্রমাণটা, প্রমাণটা হচ্ছে এই যে এই প্রমাণটা। দেখো এই প্রমাণটা ইম্পর্টেন্ট, তুমি তোমার বই দেখলে বুঝতে পারবা, যে বইয়ে দেখবা অনেক বোর্ডে এসছে এটা, হ্যাঁ। এই প্রমাণটা ইম্পর্টেন্ট, বইয়ে অনেক বোর্ডে এসছে। তো আমি এখন এই প্রমাণটা তাহলে করতেছি, সবাই খেয়াল করো ভালো করে। এই প্রমাণটা তোমার বইয়ে আছে, দেখো। প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা, ভালো কথা। তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কিন্তু এই মানটা আছে। লেফট হ্যান্ড সাইড যদি এই মানটা থাকে, এখন তোমার কাজ হবে যে সূত্রে ফেলা। তাহলে এই শ্রেয়া তুমি বলো, এনসিআর এর সূত্র কি? এনসিআর এর অরিজিনাল সূত্র।
ওকে, মিথিলা পরেরটা বলো। এই যে এটাই তো, এটাই এটাই কিন্তু জাস্ট মানগুলো চেঞ্জ করে বলো। এটাই বলবা, শুধু মানগুলো চেঞ্জ করে বলো। আর মাইনাস, আর কি হবে, আর কি হবে এখানে, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে মিথিলা খেয়াল করো ভালো করে, এটা তো সরাসরি ফর্মুলা, আর এটাও কিন্তু ওই একই ফর্মুলা, শুধু পার্থক্য কি, এখানে আর এর পরিবর্তে বসতেছে আর মাইনাস ওয়ান। দেখো নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল উপরে হবে, এই যে উপরে হবে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হবে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আর এটা কি হবে, এটা হবে এটা থেকে এটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। দেখো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে কি, এটা থেকে এটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। তার মানে বুঝতে পারলাম এটা থেকে এটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। ভালো কথা। তাহলে এখন এটা থেকে এটার বিয়োগফল করলে কত হয়, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। মিথিলা বুঝতে পেরেছ? তাহলে আমরা এই সিস্টেমে লিখতে পারি এটা। লেখার পর এবার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এমন একটাকে ভাঙবো যেটাকে ভাঙলে অপরটা পাওয়া যেতে পারে। যেমন আমি তোমাদের কাছে অপশান দিই, দেখো আমরা কিন্তু এটা জানি যে যদি আমরা ফাইভ ফ্যাক্টোরিয়ালকে ভাঙি তাহলে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এটা কিন্তু সবার আইডিয়া আছে। ফাইভ ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে যে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল লেখা যায় এটা সবারই আইডিয়া আছে। তার মানে বুঝতে পারলাম ফাইভ ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে ফোর ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়, বড় মানটাকে ভাঙলে ছোট মান পাওয়া যায়। ঠিক অনুরূপভাবে দেখো, যদি আমি এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙতাম তাহলে কি পেতাম, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমরা জানি যার ফ্যাক্টোরিয়াল তা দিয়ে শুরু হয় আর তার থেকে এক মাইনাস হয়, তারপর ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। ওকে, ভালো কথা। তাহলে এবার দেখো তো অপশন দিই, দেখো এইটা আর এইটার মধ্যে আর কে ভাঙবো, আচ্ছা ঠিক আছে, আর কে ভাঙবো, তোমার কথা বুঝতে পেরেছি। তো আরেকটা কোশ্চেন ছিল যে এইটা আর এইটার মধ্যে কোনটাকে ভাঙবো, এই দুইটার মধ্যে কোনটাকে ভাঙবো, কোনটা ভাঙলে কোন, এন মাইনাস আর কে ভাঙলে, আচ্ছা দেখো তো, আগে বলার চেষ্টা করো এইটা আর এটার মধ্যে কোনটা বড়, এইটা এটার মধ্যে কোনটা বড়, পরেরটা বড়, যেহেতু এখানে, এখান, হ্যাঁ পরেরটাকে ভাঙবো, আমরা পরেরটাকে ভাঙবো, তার কারণ দেখো মিথিলা, এই যে এখানে দেখো বড় মানটাকে ভাঙলে কিন্তু ছোট মান পাওয়া যায়, কিন্তু তুমি যদি ছোট মান ভাঙো তাহলে কখনোই কিন্তু বড় মান পাবা না, বরং আরো কম পাবা, আরো কম পাবা। সো এই কারণে তুমি খেয়াল রাখবা যে দুইটার মধ্যে কোনটা বড়, যেটা বড় ওইটাকে ভাঙবা। তার মানে দুইটার মধ্যে দেখতে পাচ্ছি যেহেতু এখানে প্লাস ওয়ান আছে আর এখানে প্লাস ওয়ানটা নাই, সুতরাং অবশ্যই এটা বড়। তার মানে ছোট মানটাকে রেখে দিলাম, এটাকে ভাঙলাম না। আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙবো, আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে এটা আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়, তোমরা জানো ফ্যাক্টোরিয়ালকে ভাঙার নিয়ম তোমরা জানো। আর ফ্যাক্টোরিয়াল আর দিয়ে শুরু হবে আর আর থেকে আরো এক মাইনাস হবে ফ্যাক্টোরিয়াল। নেক্সট, উপরে কিন্তু যা ছিল তাই, নিচে, নিচে কি হবে দেখো, নিচে, নিচে এই যে এই মানটাকে ভাঙার কথা ছিল তাহলে এই মানটাকে ভাঙলে কি হবে, এই মানটাকে ভাঙলে কি হবে নেয় না বলো, এই এটাকে ভাঙলে কি হবে। ওকে, তাহলে একজন বলো, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো বিষয়টা দেখো, বিষয় হচ্ছে যে আমাদের সব সময়ের জন্য নিয়ম কি, যার ফ্যাক্টোরিয়াল তা দিয়ে শুরু হবে, তা দিয়ে শুরু হবে, আর পরেরটা কি হবে, পরেরটা এখান থেকে এক মাইনাস হবে। ওকে, এবার দেখো, এক্স্যাক্টলি ঠিক কথা বলেছো। এই দেখো যার ফ্যাক্টোরিয়াল, এক্স্যাক্টলি তা দিয়ে শুরু করলাম, তা দিয়ে শুরু করলাম। ওকে, এবার কি হবে, এখান থেকে এক মাইনাস হবে। যদি এখান থেকে এক মাইনাস করে দাও তাহলে কি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যাবে না, এক মাইনাস করে দিলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, এন মাইনাস আর থাকবে। না না, বুঝতে পেরেছো? তাহলে যার ফ্যাক্টোরিয়াল ওইটা দিয়ে শুরু হয় আর ওখান থেকে আরো এক মাইনাস করে তার পাশে লিখতে হয়।
দেখো পাশে কিন্তু যা ছিল তাই। সুতরাং আমরা দেখতে পেলাম দুইটা মানের মধ্যে, এই যে আমরা চারটা মান ছিল, এখানে কিন্তু চারটা মান ছিল, চারটা মানের মধ্যে আমরা দুইটা মানকে ভাঙলাম। কোন দুইটা ভাঙলাম? এটাকে মনে হয়েছিল বড়, তাই আমরা এটাকে ভাঙলাম। আবার এটাকে মনে হয়েছিল বড়, তাই আমরা এটাকে ভাঙলাম। যে দুটো মানকে বড় মনে হয়েছে ওই দুটো মানকে ভাঙছি। আর যে দুটো মান ছোট মনে হয়েছে ওগুলো কিন্তু যেরকম ছিল সেরকমই আছে। তো এগুলো ভাঙার উদ্দেশ্য তুমি জানো, যে আসলে আমরা কমন নিব। হ্যাঁ, কিভাবে কমন নিব? আমরা কমন নিব হচ্ছে n ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যায়। আবার দেখো এটাও কমন নেওয়া যায়, এবং দেখো এটাও কমন নেওয়া যায়। সুতরাং আমরা তিনটা মান কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কাটাকাটি করা যাবে যদি এখানে যোগ না থেকে ভাগ থাকতো, ভাগ। বুঝলাম, হ্যাঁ। যোগ না থেকে ভাগ থাকলে তখন কাটাকাটি করা যেত। যোগ থাকলে এভাবে কাটবে না। সুতরাং কমন নিতেই হচ্ছে। n ফ্যাক্টোরিয়াল কমন নিলাম। তোমরা দৃষ্টির কোনো খবর জানো? তার যে কোনো খবর নাই, কাহিনী কি তার? জানো কেউ? এরা কেউ কারো খবর জানে না, এরা কি যে যার মতো থাকে, কেউ মানে কেউ কারোর সাথে কথা বলে না। বললাম যে তোমরা কি দৃষ্টির কোনো খবর জানো? এরা কেউ কারো খবর জানে না। তো তোমরা কি যে যার মতো থাকো? হ্যাঁ, যে যার মতো, কারোর সাথে। শুধু নেনার খবর জানো, আচ্ছা। আর লামিয়া, তুমি কার কার খবর জানো? এবার লসাগু করো, যদি ব্র্যাকেটের মধ্যে লসাগু করো তাহলে কেমন হয় দেখো। আর ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান, ব্র্যাকেটের মধ্যে লসাগু করলাম। ব্র্যাকেটের মধ্যে যদি লসাগু করি তাহলে কেমন হবে? উপরে নিশ্চয়ই n মাইনাস আর প্লাস ওয়ান হবে, আর অপর দিকে কি হবে? প্লাস আর হবে। আমরা লসাগু করলাম, এটা চলে আসলো এখানে, এটা চলে আসলো এখানে, লসাগু করলাম। লসাগু করার পর সবাই কাটাকাটি করো, দেখো যে কাটাকাটি করলে কি আসে। যদি সবাই কাটাকাটি করো তাহলে এই দেখো, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস আর এবং প্লাস আর কেটে গেল। কেটে গেলে কি থাকে? n প্লাস ওয়ান থাকে। উপরে থাকে n প্লাস ওয়ান, নিচে কি থাকে? নিচে যা আছে তাই থাকে, আর ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান। সুতরাং কাটাকাটির পর উপরে যা ছিল লিখলাম এবং নিচেও যা ছিল তা লিখলাম। লেখার পর এবার তোমার এখানে কাজ হবে যে একটু গুছায় লেখ। হ্যাঁ, গুছায় লিখবা কিভাবে দেখো। গুছায় লিখবা তুমি এভাবে যে এই n প্লাস ওয়ানটাকে আগে লিখো আর এটাকে লিখো পরে। এটা কিন্তু সবাই কিন্তু গুণ চিহ্ন, হ্যাঁ, মাঝে কিন্তু সব গুণ চিহ্ন, দেখো নিচেও সব গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক থাকলে আগে পরে লেখা যায়, গুণ সম্পর্ক থাকলে আগে পরে লেখা যায়। তাহলে আমরা এই n প্লাস ওয়ানটাকে একটু আগে লিখে দিই, আর n ফ্যাক্টোরিয়ালকে একটু পরে লিখি। আমরা কিভাবে লিখলাম? আমরা যে একই রকম দেখতে, একই রকম দেখতে, যার সাথে ফ্যাক্টোরিয়াল নাই তাকে আগে লিখলাম, আর যার সাথে ফ্যাক্টোরিয়াল আছে তাকে পরে লিখলাম। তাহলে বলো তো সুরাইয়া, নিচে কিভাবে লিখবো? একই, আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান। না, আমি দেখো আমি বলি, নিচে এইটা আর এইটা দেখো দেখতে একই রকম না মোটামুটি? এইটা, এইটা দেখতে একই রকম। এই দুইটার মধ্যে যার সাথে ফ্যাক্টোরিয়াল নাই তাকে আগে লিখবা। তাহলে যার সাথে ফ্যাক্টোরিয়াল নাই তাকে আগে লিখে দাও, যার সাথে ফ্যাক্টোরিয়াল আছে তাকে পরে লিখো। তাহলে তুমি ব্যাপারটা দেখতে পাচ্ছ যে আমরা আসলে গুছায় লিখতেছি। আর এই গুছায় লেখাটা কিভাবে লিখতেছি? একই রকম দেখতে, কিন্তু যার সাথে ফ্যাক্টোরিয়াল নাই তাকে আগে লিখতেছি, যার সাথে ফ্যাক্টোরিয়াল আছে তাকে পরে লিখতেছি। দেখো ফাইনালি কিন্তু বাকি আছে শুধুমাত্র এই যে, ফাইনালি শুধুমাত্র এটা বাকি আছে, এটা, শুধুমাত্র এটা বাকি। শুধুমাত্র যদি এটা বাকি থাকে তাহলে কি হবে? এই দুইটার মধ্যে আর এর সাথে ফ্যাক্টোরিয়াল নাই, আর কে আগে লিখবো? আর মাইনাস ওয়ানে ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে লিখবো পরে। আমরা কিন্তু টোটালটাকে একই নিয়মে গুছিয়ে লিখলাম। সবাই লিখে নাও। আমি তো এই কোশ্চেনটা তোমাকেই করতে চাইছিলাম, বুঝছো? আচ্ছা, মানে তুমি কি বলতে চাচ্ছো যে এই দুইটার মধ্যে এটা আগে এটা পরে, নাকি এমন, নাকি অন্য কিছু? আচ্ছা ঠিক,
তার মানে তার মানে এই মানটা লিখবা তুমি এখানে, হ্যাঁ, আর এটা লিখবা এখানে, এই তো। ওকে, দেখো বিষয়টা কি যে আমরা কিন্তু এক জাতীয়টা মেলাচ্ছি, হ্যাঁ, প্রথম কথা এক জাতীয় মেলাচ্ছি। দেখো যে এই দুইটাতেই কিন্তু দেখো আর আছে, আর এই দুইটায় দেখো এন আছে। সো আমরা এক জাতীয় গুলা পাশাপাশি লিখতেছি, এক জাতীয় গুলা পাশাপাশি লিখতেছি, এবং কিসের ভিত্তিতে লিখলাম? এই দুইটাতে আর আছে, এই দুইটাতে দেখো এন আছে, এক জাতীয় গুলা। এখন এটা লিখলাম কেন? লিখলাম এই কারণে, দেখো, এক্স্যাক্টলি সূত্রে ফেলানোর জন্য। দেখো তো, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায়? এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এটাকে একবারে কি লেখা যায়? একবারে, এক্স্যাক্টলি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। মিথিলা দেখো তো, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে ভাঙলে এটা পাওয়া যায় কিনা? এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙলে এন প্লাস ওয়ান দিয়ে শুরু হবে, আবার এখান থেকে এক মাইনাস হবে, এক মাইনাস হলে এন, এবং ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে জাস্ট এই কনসেপ্টটাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করলাম, যে এক জাতীয়গুলা পাশাপাশি না রাখলে তো এই সূত্র পড়বেই না। আর দ্বিতীয়ত, বড়টা আগে আর ছোটটা পরে। দেখো, এইটা ইনটু, এটা হচ্ছে বড় মান, এটা বড় মান, এটা হচ্ছে তোমার ছোট মান। তাহলে বড় মান ইনটু ছোট মানের ফ্যাক্টোরিয়াল সমান সমান কি হবে? এক্স্যাক্টলি সমান সমান হবে বড় মানের ফ্যাক্টোরিয়াল। আমরা দেখো আগেও অনেকবার দেখছি, এই দেখো অনেকবার দেখছি, বড় মান ইনটু ছোট মানের ফ্যাক্টোরিয়াল সমান সমান বড় মানের ফ্যাক্টোরিয়াল। সুতরাং এটা সবসময়ের জন্যই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে মিথিলা, পরেরটা কি হবে? আর ফ্যাক্টোরিয়াল। মিথিলাকে বলি উত্তর দেয় সুরাইয়া। ওকে, আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ব্যাপারটা হচ্ছে যে বড় ইন্টু ছোট ফ্যাক্টোরিয়াল সমান সমান বড়র ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝতে পারলাম শুধুমাত্র এই কারণে আমরা গুছায় লিখলাম। কেননা এভাবে গুছায় না লিখলে কিন্তু আসলে সম্ভব ছিল না এই সূত্র করা। ওকে, তাহলে আমরা এগুলো লেখার পর এবার দেখো যে এটা রাইট হ্যান্ড সাইড কি ছিল। এই প্রমাণের রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল এন প্লাস ওয়ান সি আর ছিল। তাহলে ওই সময় মিথিলা তুমি এটাকে ভাঙতে পারো নাই, এখন তুমি এটাকে ভাঙবা। এন প্লাস ওয়ান সি আর সমান সমান কি লিখবো? সূত্র, মানে এন প্লাস ওয়ান মাইনাস আর দিবা না, এন প্লাস ওয়ান। ও আচ্ছা, তাহলে আমরা শুনি নাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট। নেক্সট আর কি হবে? আর ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝতে পারলাম উপরে হবে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে প্রথমে হবে এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, তারপর লাস্টে হবে নিচেরটার ফ্যাক্টোরিয়াল। এটাই সিস্টেম। এখন দেখো তো, উপরেরটা এবং নিচেরটা নিশ্চয়ই একই। উপরের মানটা নিচের মানটা দেখো একই মান। তাহলে দুইটা যেহেতু একই মান, তাহলে বলতেই পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। অ্যান্ড ফাইনালি আমরা চাইলে ওইটাকে আরেকবার লিখে দিতে পারি, হ্যাঁ, যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান সমান এন প্লাস ওয়ান সি আর। মিটিং কাটেনি? 11:30 থেকে 12:30, তাই তো? কি অবাক কাণ্ড। যাক, হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে তো এটা করলাম, ভালো কথা। তাহলে সবাই লিখে নিয়েছো, হ্যাঁ? ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারলা যে আমরা একসাথে গুছায় লিখবো এবং এই সিস্টেমে ফ্যাক্টোরিয়ালও হয় আসলে। আচ্ছা যাক, তাহলে এখন দেখো আর একটা ব্যাপার, দেখো সবাই, এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। হ্যাঁ বুঝি না, লামিয়া বুঝি না। প্রায় শেষ, প্রায় শেষ। দেখো তো, সম্পূরক সমাবেশ, সম্পূরক সমাবেশ কি কি কখনো বলেছিলাম কিনা? সম্পূরক সমাবেশ কখনো বলেছিলাম কিনা? সম্পূরক সমাবেশ, সম্পূরক সমাবেশ হচ্ছে, মনে হয় বলেছিলাম, তারপরও হয়তো ভুলে গেছো। দেখো, এনসিআর যে কথা, এনসি এন মাইনাস আর এক কথা, এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। মানে এটার সম্পূরক হচ্ছে এটা, এনসিআর। এনসি, এই এন থেকে যদি আমি আর বিয়োগ করে দিই তাহলে এটা হয় সম্পূরক। এই সম্পূরক সমাবেশ সবসময় সমান হবে। এটা কেন হবে তুমি একটু করে দেখতে পারো।
প্রথম কথা, এনসিআর এর যে ফর্মুলাটা সেটা কি হয় অ্যাকচুয়ালি? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু হয়। নেক্সট, এই সূত্র তাবাসসুম বলো তো এই সূত্র কি হবে? এন ফ্যাক্টোরিয়াল বাই তারপরে, ওকে ঠিক আছে, তাহলে আছে কজন? মাত্র 5 জন আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি হবে তাহলে বলো, অন্য কেউ বলো। n প্লাস আর, অর্থাৎ হ্যাঁ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা তোমরা তো আসলে ক্লিয়ার হচ্ছ কি না সেটাই হচ্ছে কথা। উপরে তো ঠিকই আছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে প্রথমটা হবে এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, এন মাইনাস এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল। আর লাস্টেরটা হবে, নিচে যেটা থাকবে এটা ফ্যাক্টোরিয়াল হবে লাস্টে। এখন দেখো এই যে এন এন কেটে দিলে পরেরটা কি আসে? এন ফ্যাক্টোরিয়াল, প্রথমটা আসে আর ফ্যাক্টোরিয়াল, পরেরটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো তো একই জিনিস কিনা এই দুইটা, তাই না? এই দুইটা কিন্তু একই জিনিস, তার মানে বুঝতে পারলাম যে সম্পূরক সমাবেশ সবসময় সমান হবে। তাহলে বলো তো 7c2 এর সম্পূরক কত? 7c2 এর সম্পূরক কত? 7c5, এটাই সম্পূরক। কেননা 7c সম্পূরক, এই মানটা কোত্থেকে আসবে? 7 - 2। 7c কিন্তু ঠিকই থাকবে, শুধু নিচে কি হবে? 7 থেকে 2 বিয়োগ হবে, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। এরা সবসময় সমান হবে। তার মানে 9c8 এর যে মান, 9c কতর একই মান? 9c1 এর একই মান, ঠিক আছে, এদের মান সমান, এরা সম্পূরক। 9c, এই 9 - 8 করলে 1 আসে, ব্যাস, এরা সম্পূরক, সম্পূরক সমাবেশ সবসময় সমান হবে। হ্যাঁ, এটা ছিল মোটামুটি। আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে এ অধ্যায় তো শেষ। এখন 8c7, আচ্ছা আর একটা ম্যাথ জাস্ট একটু করে দিই, দেখো তোমাদের 1-2 নাম্বারটা। এই নাই না, তোমার ক্লাস টাইম কি লিঙ্ক টিঙ্ক দিয়ে দিছে নাকি জয়েন করতে হয় সরাসরি? ও আজকে না, খুব ভালো, ঠিক আছে। 8c8 যোগ, সবাই লিখে 1-2, 8c8 যোগ 8c7 যোগ 9c7, 9c7 যোগ 10c7। মনে করো আমরা এটার মান বের করব, হ্যাঁ, আমরা এটার মান বের করব। যদি আমরা এটার মান বের করতে চাই, তাহলে আমাদেরকে ভাবতে হবে একটু আগে যে সূত্রটা প্রমাণ করলাম, ওই সূত্রটা আমাদেরকে ভাবতে হবে এবং মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবাই, এই যে একটা সূত্র একটু আগে আমরা লিখলাম না, এনসিআর প্লাস NC(r - 1) সমান সমান n+1 CR। সবাইকে এই সূত্রটা মাথায় রাখতে হবে এবং এই অনুসারে এটাকে ভাবতে হবে, ঠিক আছে? সুতরাং সবাই আমার সাথে ভাবো, ভালো করে খেয়াল করো। এই দেখো 8c8, 8c8, এটা 8c8 ছিল না? 8c8, ওকে 8c7। দেখো তো সবাই, এইটা এবং এইটা কোনটার সাথে কম্পেয়ার করা আর যেতে পারে? এই যে সূত্রের বাম পাশেটার সাথে, তাহলে কোনটাকে আর ধরবো আর কোনটাকে r - 1 ধরবো? এক্স্যাক্টলি, তার মানে 8 কে ধরবো আর, আর 7 কে ধরবো r - 1। তাহলে শুধুমাত্র, আর n কত? n কিন্তু এই যে 8, n হচ্ছে 8। তাহলে শুধুমাত্র প্রথম দুইটা যোগ করে, এই মিথিলা বলো তো, প্রথম দুইটা যোগ করে কি আসতে পারে এই সূত্রের সাহায্যে? প্রথম দুইটা যোগ করে, হ্যাঁ 9c, হ্যাঁ 9c, 9c8ই হবে। সব কিছুই যদি ঠিক বলে জানি না বলো, তাহলে কিভাবে হবে? 9c8 হবে। দেখো 9c8 হবে, যারা বুঝতে পারো না খেয়াল করে ভালো করে, আমরা কিন্তু এই দুইটাকে অ্যাডজাস্ট করছি, এই দুইটাকে অ্যাডজাস্ট করে আমরা কিন্তু এটা পেয়েছি, হ্যাঁ। এই যে কিভাবে পেলাম আমরা, কিন্তু দেখো সূত্র ছিল n+1, n+1 মানে n এর মান 8, তো 8+1 মানে 9, সি, সি দেওয়ার পর নিচে কিন্তু আর ছিল, আর মানে কি দুইটার মধ্যে যেটা বড় ওইটাই কিন্তু আর। দেখো দুইটার মধ্যে থেকে
যেটা বড় ওইটাই কিন্তু আসলে আর। ওকে, নেক্সট। এবার পরের মানগুলো লিখে ফেলো প্লাস দিয়ে পরের মান, এই যে 9c7, এই যে পরের মানটা 10c7। ভালো কথা। এবার তাহলে কে বলবে? তাবাসসুম, তুমি কি আছো? থাকলে বলো। তোমার কাছে কোশ্চেন যে এই এই দুইটাকে অ্যাডজাস্ট করলে কি হবে? এই দুইটাকে অ্যাডজাস্ট করলে কি হবে এই সূত্রের সাহায্যে? কেউ কিছু বলতেছে, আমি তো কিছু শুনি না। হ্যাঁ বলো। 10c8 হবে। ওকে দেখো, 10c8 হবে। আমি তোমাদেরকে বলি যে কোনো সূত্রের দরকার হবে না, হ্যাঁ, সরাসরি সরাসরি তুমি বলতে পারবা। জাস্ট খেয়াল করো। দেখো, তোমার কাজ হবে উপরে যেটা থাকবে তার সাথে এক যোগ করে দিবা। উপরে 9 ছিল, সরাসরি এক যোগ করে 10 দিয়ে দিবা। নেক্সট, নিচে দেখবা কোনটা বড়। 8 এবং 7 কোনটা বড়? 8 বড়। নিচে 8 লিখে দিবা। তার মানে নিচে দুইটার মধ্যে যেটা বড় সেটা লিখবা। আর উপরে তো অবশ্যই সেম থাকবে। সেম থাকবে উপরে, উপরে অবশ্যই এক যোগ করে দিবা। তাহলে সবাই লিখো পরেরটা। পরেরটা দেখো, পরেরটা ছিল কিন্তু 10c7। ওকে, তাহলে বলো। এক্স্যাক্টলি 11c8। উপরে ছিল 10, এক যোগ করে 11। নিচে 8 আর 7 এর মধ্যে 8 বড়, শেষ। এটি আনসার, হ্যাঁ। এই ছিল ব্যাপার তো। এটা আসলে আনসার না, তোমার বইয়ে কিন্তু আসলে প্রমাণ করতে বলেছিল, তাই না? তোমার বইয়ে প্রমাণ করতে বলেছিল, আমি হয়তো বা জাস্ট ম্যাথটা লিখলাম আর কি, আনসার লিখে দিলাম আর কি। এটা প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এই হচ্ছে অবস্থা, হ্যাঁ।